দীর্ঘ ১০ বছর পর নানুর বাড়ির পথে পা রাখলাম। চিরপরিচিত গ্রামটাও আজ বড্ড অচেনা লাগছে। হবেই তো, ১-২ বছর তো নয়, ১০-১০টা বছর পর আসলাম। গাছগাছালিতে ভরা উঁচু উঁচু টিলার মাঝ দিয়ে এঁকে বেঁকে চলেছে নানুর বাড়ির যাওয়া রাস্তাটা। আনমনে হাঁটছি, কত শত স্মৃতিতে ঘিরে আছে এই গ্রামটা। চলতে চলতে হঠাৎ পা দুটো থেমে গেল সামনে এগিয়ে আসা চিরচেনা সেই অপরূপা মুক্তকেশী এক রমণীকে দেখে। হঠাৎ বুঝতে পারলাম হৃৎস্পন্দন যেন সেখানেই থেমে যেতে চাইছে। আখিপল্লব প্লাবিত হয়ে চাইছে বর্ষার বিরামহীন মুষলধারার বর্ষণের মতো। উষ্ঠযুগল কাঁপাকাঁপিতে ব্যস্ত হয়ে পড়েছে। দেহটা অসাড় হয়ে গেছে। মনে হচ্ছে যেন দেহটার ভার আরও দ্বিগুণ হয়ে গেছে। তাই হয়তো ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে। সমস্ত পৃথিবীটা যেন থমকে আছে। মনে পড়ে গেল সেই প্রথম দেখার স্মৃতি। তখন আমি অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছি মাত্র। ছোট মামার বিয়ে, তাই বাবা মার সাথে মামা বাড়িতে বেড়াতে আসি। মামার গায়ে হলুদের দিন সব কাজিনদের সঙ্গে বসে আড্ডা দিয়েছিলাম। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ কানে ভেসে আসলো। কি রে ইলার বাচ্চা, আমাকে রেখেই তোরা আড্ডা দিতে বসে গেলি? এটা কিন্তু ঠিক না। আমি কণ্ঠটা শুনে পেছন ফিরে তাকালাম। মেয়েটা আমাদের দিকে এগিয়ে আসছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে ইলাপিকে একের পর এক কথা বলেই যাচ্ছে। ইলাপি হলো আমার বড় মামার মেয়ে। মেয়েটা ইলাপির পাশে এসে বসলো। সাথে সাথেই মনে হলো আমার হার্টবিট কয়েকটা মিস হয়ে গেছে। এমনটা তো আগে কখনো হয়নি। তবে আজ কেন হলো? কি নাম দেব এই অনুভূতির? সত্যি কথা বলতে প্রেম ভালোবাসা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই নেই, আর হবে কেমন করে। তখন আমি 14 বছরের এক কিশোর মাত্র। বন্ধুদের মুখ থেকে একটু আকটু শুনেছি এই যা। ইলা আপি আমার থেকে 7 বছরের বড়। মেয়েটার কথার ধরন দেখে যা বুঝলাম, সে ইলা আপির বান্ধবী হবে হয়তো। মেহেদি রঙের শাড়িতে কি অসাধারণই না লাগছিল শ্যামাকন্যাকে। আমি যেন চোখ ফেরাতেই পারছি না। আমি যখন ওর দিকে পলক্ষীন চোখে তাকিয়েছিলাম, তখনই তার চোখ পড়ে আমার দিকে। সে ভ্রু নাচিয়ে আমার দিকে তাকিয়ে বলে, ওই পিচ্ছি, এভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি তো। ওর কথায় আমার ধ্যান ভাঙে। আমি থতমত খেয়ে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলাম। ওরে বাবা, পিচ্ছি দেখছি লজ্জাও পাচ্ছে। আমি ওর গাল দুটো টেনে দিয়ে বললাম, থাক, আর লজ্জা পেতে হবে না পিচ্ছি। বিস্ময়ে আমি গালে হাত দিয়ে হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। অন্য সময় হলে এতক্ষণে কুরুক্ষেত্র লেগে যেত, কারণ আমার গালে টাচ করাটা মোটেও পছন্দ না, খুব রাগ হয়। কিন্তু আমার কি জানি কি হলো, একটু রাগ হয়নি, বরং অজানা একটা ভালো লাগাই ছেয়ে গেল মনটা। আমার বন্ধু রাকিব বলেছিল প্রেমে পড়লে নাকি এমন অনুভূতি হয়। তার মানে আমি প্রেমে পড়েছি, তাও আবার সিনিয়র আপুর প্রেমে। বিস্ময়ে হা করে ওর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলাম। সত্যি ইলা, পিচ্ছিটা ছবির থেকে বাস্তবে আরো বেশি কিউট। কাশ সে পিচ্ছি না হয়ে বড় হতো, তবে 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 কি তনু? ওর সাথে প্রেম করতাম। হায় রাব্বা, এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। ওহ মাই গড, সে আমাকে চেনে? কই, আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আরে, সে না বলল আমার পিক দেখেছে, আমিও না। ইস, কেন যে বড় হলাম না, তাহলে তো ওর সাথে প্রেম করতে পারতাম। কেমন আছিস? আমি এখনো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে যুগ যুগান্তরের তৃষ্ণাত্ম অক্ষিযুগল যেন তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। আমার সারা শব্দ না পেয়ে তনু আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আবার জিজ্ঞেস করল, কে রে, কোথায় হারালি? তনুর ডাকে এবার আমার হুঁশ আসলো। অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখ মুছে নিয়ে আমতা আমতা করে বললাম, কই, কোথাও না তো। কেমন আছিস? যেমনটা চেয়েছিলেন।
আমি তো সব সময়ই চাই আমার কাছের মানুষগুলো যেন খুব ভালো থাকে। আমি কি আপনার কাছের কেউ? আমার কথা শুনে তনু থমকে যায়। চেহারার উৎফুল্ল ভাবটা নিমিষেই আধারে ছেয়ে যায়। এতক্ষণ সে আমার দিকেই তাকিয়েছিল, বাট আমি পাল্টা প্রশ্ন করাতে সে দৃষ্টি সরিয়ে নেয়। কি হলো বলুন? এবার যেন সে আরো গম্ভীর হয়ে যায়। মাথার ওড়নাটা টেনে ধরে বড় করে যেন ওর চেহারাটা না দেখা যায়। হয়তো আমার এমন প্রশ্ন সে কখনো আশা করেনি। কিছুক্ষণ নীরবতা। নীরবতা ভেঙে তনু বলে ওঠে, দেশে আসলে কবে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, বাদে তো ওসব। কিছুটা অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠলাম, আমাকে কিন্তু একটি বারও জিজ্ঞেস করিসনি আমি কেমন আছি। তার কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? মানে? আমি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, সিম্পল, আপনি ভালো থাকবেন, এটাই তো স্বাভাবিক। কারণ ভালো থাকবেন বলেই তো সেদিন আমায় ফিরিয়ে দিয়েছিলেন। সো জিজ্ঞেস করার কি কোনো প্রয়োজন আছে? আমার এই হেয়ালিপূর্ণ কথা শুনে তনু নির্বাক শ্রোতার মতো তাকিয়ে রইল আমার দিকে। আর চোখে একবার তাকালাম তনুর দিকে। ওর চোখ দুটি শ্রাবণের প্লাবিত নদীর মতো টইটুম্বর হয়ে গেছে। আর তাকাতে পারছি না ওর দিকে, তাই চোখ ঘুরিয়ে নিলাম। ভীষণ রাগ হলো নিজের প্রতি। যে মানুষটাকে সবসময় হাসাতে ব্যস্ত থাকতাম, আজ কিনা তাকেই কাঁদিয়ে দিলাম। না না, রাগ হবে কেন? আজ তো খুশি হবার কথা। এই 10টা বছরে তো আমি কম কাঁদিনি। তবে ও একটু কাঁদলে ক্ষতি কি? গলা খাকারি দিয়ে বলে উঠলাম, আর কিছু কি বলবেন? না মানে, অনেকটা পথ জার্নি করে এসেছি তো, খুব ক্লান্ত লাগছে, তাই বাড়ি গিয়ে একটু রেস্ট নিতাম আর কি। তুই আমাকে আপনি করে বলছিস কেন? তো কি বলবো? কেন আগে যেমনটা বলতি? আপনি তো আমার আপুর বান্ধবী, আমার থেকে গুনে গুনে 7 বছরের বড়, মানে সিনিয়র আপু। তাই আপনাকে তো সম্মান দিয়ে কথা বলতেই হয়, তাই না? ও অপু। কপট রাগান্বিত কণ্ঠে বললাম, আপনি যে অপুকে চিনতেন সে মরে গেছে, আর আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ। কথাটা শুনে তনু মুখে ওড়না চেপে দৌড়ে চলে যায় আমার সামনে থেকে। আমি ওর যাবার পানে একদৃষ্টিতে তাকিয়ে আছি। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো মুছে পা বাড়ালাম গন্তব্যে। বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেলাম নানু হুইল চেয়ারে বসে আছে বারান্দায়। আমাকে দেখে নানু চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো। কই গো বড় বউ ছোট বউ, ইলা দেখা যাও কেডায় আইছে। আয় নানু ভাই আমার কাছে আয়, কতদিন পরে তোরে দেখলাম। কেমন আছিস? তোর মা কিরম আছে? পথে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? বিরামহীনভাবে নানু একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। ভেতর থেকে ইলাপি আঁচলে হাত মুছতে মুছতে কপট রাগ দেখিয়ে নানুকে বলে উঠল, আরে দাদি, তোমাকে না ডক্টর নিষেধ করেছে এত কথা বলতে? তারপরেও তুমি এত কথা বলছো? আর এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবে সে? আপু আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই? এই তো আপি, ভালো আছি, তুমি কেমন আছো? তারপর থেকে একে একে বাড়ির সবাই এসে হাজির হলো বারান্দায়। আমি একে একে সবার সাথে কুশল বিনিময় করে ভেতরে গেলাম। আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে আড্ডা দিতে বসে গেলাম সবার সাথে। রাতে খাওয়া দাওয়া সেরে নিজের রুমে এলাম। কত শত স্মৃতি মিশে আছে এই রুমটাতে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম। ঠিক আগের মতোই গুছিয়ে রাখা। ব্যালকনির দিকে পা বাড়াতেই ইলাপি আসলো ওর 3 বছরের ছেলে নিশানকে কোলে নিয়ে। অপু কি করিস? এই তো আপি, তেমন কিছু না, ঘুম আসছে না তাই ভাবছি ব্যালকনিতে গিয়ে একটু বসবো। তনুকে দেখার জন্য বুঝি? আপির কথা শুনে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, সত্যি কি আমি তনুকে এক পলক দেখার জন্য ব্যালকনিতে যাচ্ছিলাম? নিজের মন আমাকে কোনো উত্তর দিল না। শুনেছি নীরবতা নাকি সম্মতির লক্ষণ। তার মানে কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কই না তো, আমি তো এমনি বাইরে যাব।
থাক ভাই, আমাকে আর বোঝাতে হবে না। এখনো ভালোবাসিস তনুকে? আমি কিছু না বলে সোজা ব্যালকনিতে চলে আসলাম। ইজি চেয়ারটাতে বসে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল একটু দূরে থাকা তনুদের বাড়ির দিকে। আমার রুমের সরাসরি তনুর রুমটা। স্মৃতির পাতায় ভেসে ওঠে কিছু অতীত। তনুকে দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে গেলাম। সারাক্ষণ শুধু ওর কথায় ভাবতে ভালো লাগে। বিয়ে শেষে বাড়ি ফিরে আসি, কিন্তু কোনো কিছুতেই যেন মন বসে না। সব কিছু ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। অনেক চিন্তা ভাবনা করে পরে ঠিক করলাম মামার বাড়ি থেকে লেখাপড়া কমপ্লিট করব। যে ভাবা সেই কাজ। তবে অবশ্য বাবা মা প্রথমে রাজি হয়নি, কিন্তু আমার জেদের কাছে ওদের হার মানতেই হলো। চলে এলাম মামার বাড়ি। তনুর রুমের সরাসরি রুমটা নিলাম আমি। পড়ালেখায় আমি বরাবরই মনোযোগী, তাই বেশিরভাগ সময় পড়ার বাহানায় ওর কাছে যেতাম। তনু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট গার্ল বলে কথা। সেও খুব যত্ন সহকারে আমায় সব বুঝিয়ে দিত। একদিন মামাদের ড্রয়িং রুমে নানা ভাই, নানুমণি, মামা মামি, ইলাপি, তনুর বাবা মা, তনু বসে গল্প করছিল। আমি অঙ্ক বইটা নিয়ে তনুর কাছে গেলাম। নানু বলল, তনু, আজ থেকে এই দুষ্টুটার দায়িত্ব তরে দিলাম। ঠিক আছে দাদি। অপু, এক কাজ করিস, প্রতিদিন বিকেলে আমি ফ্রি থাকি, তুই চলে আসিস কেমন? আজ থেকে তোর পড়ার দায়িত্ব আমার। আমি মুখ ভার করে বললাম, নানু, তো এই পুরো আমিটার দায়িত্বই তোমায় দিয়েছি, শুধু পড়ার দায়িত্ব নিলে হবে? এই আমির দায়িত্বটা কে নেবে শুনি? আমার কথা শুনে ঘরের সবাই একসাথে হেসে ওঠে, যেন আমি কোনো মজার জোকস বলছি। আমি গাল ফুলিয়ে বসে রইলাম। তা দেখে তনু আমার গাল টেনে ধরে বলল, যা, আজ থেকে তোর দায়িত্ব আমি নিলাম। তনুর কথা শুনে আমি তো আহ্লাদে আটখানা, কিন্তু কেউ বুঝতে পারল না আমার বলা কথার মানে। ওর গলা জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে বললাম, ইউ আর দ্য গ্রেট। আমি আনন্দে এতটাই মশগুল ছিলাম যে সবার উপস্থিতি প্রায় ভুলেই গিয়েছিলাম। আমার এহেন কাণ্ডে সবাই হা হয়ে তাকিয়ে রইল আমার দিকে। হুঁশ আসতেই সবার দিকে এক নজর তাকিয়ে ভো দৌড় দিলাম। আমার দৌড় দেখে সবাই হো হো করে হেসে উঠল। তনু বোন, তুই কিছু মনে করিস না, এই পোলা শুধু হাতের পায়ে যা বড় হয়েছে, বুদ্ধিতে এখনো সেই বাচ্চাই আছে। আইস বাড়ি আইলে ওর খবর আছে। নানুর কথা শুনে তনুর বাবা বলল, আরে চাচি, মনে করার কি আছে? বাচ্চা মানুষ মনে যা আসে তাই করে, ওকে আপনি কিছু বলবেন না। আর অপুকে তো আমরা পর ভাবি না, ও তো আমাদের পরিবারের একজন সদস্য, তাই না তনুর মা? তনুর আম্মুও সম্মতি জানালেন। আসলে আঙ্কেল আন্টি আমাকে অনেক ভালোবাসেন। সবাই আবার আড্ডায় মেতে ওঠে। তনুর রুমটা এতক্ষণ অন্ধকার ছিল, হঠাৎ আলো জ্বলে ওঠে। দরজা খুলে কেউ একজন বেরিয়েছে, তার মানে তনু। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 1টা বাজে। ও এত রাত অবধি জেগে আছে কেন? কিছু কি হয়েছে? কিরে মা, এখনো ঘুম আসনি? না বাবা, ঘুম আসছে না। তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুমিয়েই ছিলাম। তোর মা ডেকে বলল গোয়াল ঘরের দরজা বন্ধ আছে কিনা, তাই দেখতে এসেছিলাম। ও, এভাবে আর কতদিন তনু? কেন, কি হয়েছে? এভাবে একা একা বাঁচা যায় না রে মা। তোর বান্ধবীরা দেখ, সবাই বিয়ে করে সংসার করছে, আর তুই? বলি কি মা, এখনো সময় আছে। যদি তুই রাজি থাকিস তবে কালকেই ঘটককে খবর পাঠাবো। দেখ মা, সব বাবা মাই তো চায় তাদের মেয়ে সংসারী হোক, সুখে থাকুক। থাক না বাবা, আমি যেমন আছি তেমনই ভালো আছি। তবে তোমাদের যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তবে আমি চলে যাব এই বাড়ি থেকে। তনু, তুই এই কথা বলতে পারলি মা? আজ পর্যন্ত কি তোর কোনো কিছুতে কমতি রেখেছি বল? আমি কি কখনো কোনো অভিযোগ করেছি বাবা? না, তবে আজ এমন কথা বলছিস কেন? সরি বাবা, আমি তোমাকে হার্ট করতে এমন করে বলিনি। আমাকে আমার মতো করে থাকতে দাও না। আর আমাকে বিয়ে করে কখনো কেউ সুখী হতে পারবে না বাবা।
তনুকে বুকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, কাঁদিস না রে মা, তোর কান্না যে আমি সইতে পারি না রে। আমার রুমের আলোটা নেভানো ছিল আর বাইরেও তেমন কোনো আলো নেই, তাই ওরা আমায় দেখতে পায়নি। কিন্তু আঙ্কেল এটা কি বলল, ঘটক ডাকবে মানে? তবে কি তনুর এখনো বিয়ে হয়নি? আর তনু ওসব কি বলল? তাকে বিয়ে করলে কেউ সুখী হতে পারবে না মানে কি? না, আর ভাবতে পারছি না। সব কেমন যেন রহস্যময় লাগছে। আমাকে এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। এসব ভাবতে ভাবতেই ব্যালকনি থেকে চলে এলাম। বিছানায় শুয়ে অতীতে ডুব দিলাম। সারাদিন স্কুল, বিকেলে তনুর কাছে পড়তে যাওয়া, 3-4 ঘন্টা ওর সাথে সময় কাটানো, সব মিলিয়ে দিনগুলো খুব আনন্দেই কাটতে লাগলো। একে একে আমি এইচএসসি কমপ্লিট করলাম। তনু মাস্টার্স কমপ্লিট করে ব্যাংকে জব পেল। আমি তখন অনার্স প্রথম বর্ষে উঠেছি মাত্র, কিন্তু আজও বলা হয়ে ওঠেনি তনুকে ভালোবাসি কথাটা। ও সামনে আসলেই আমি সব গুলিয়ে ফেলতাম। তবে আমি কিন্তু হাল ছাড়িনি। ইনিয়ে বিনিয়ে অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। তনু বারবার এড়িয়ে গেছে, হয়তো বুঝতে পারেনি আমার না বলা ভাষাগুলো। একদিন ভার্সিটি থেকে ফিরে বইয়ের ব্যাগটা সোফায় রেখে তনুদের বাড়ির দিকে পা বাড়ালাম, কারণ আজ তনুর পছন্দের একটা বেলি ফুলের মালা এনেছিলাম। মাঝে মাঝে আমি ওর জন্য এটা সেটা আনি। আমাকে যেতে দেখে নানু বলল, কি রে, এই মাত্র না আইলি, এখন আবার কই যাস? তনুদের বাড়ি যাচ্ছি নানু। এখন যখন লাগবো না, পরে যাইস। কেন, এখন গেলে কি হবে? আরে আইস, তনুরে ছেলেপক্ষ দেখবার আইছে, তাগো নাকি তনুরে অনেক পছন্দ হইছে, তাই আগামী মাসে তনুর বিয়ে ঠিক হইছে। নানুর কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল। তবে কি আমার তনু আমায় ছেড়ে চলে যাবে? না, এটা হতে পারে না। আমার তনু আমায় ছেড়ে যেতে পারে না। আমি দ্রুত পায়ে হাঁটা ধরলাম তনুদের বাড়ির উদ্দেশ্যে। নানু পেছন থেকে ডেকেই যাচ্ছে, কিন্তু আমি তাতে পাত্তা দিলাম না। পেছনের দরজা দিয়ে সরাসরি তনুর রুমে ঢুকে গেলাম। তনু নিজের রুমেই ছিল। আমি দিক বেদিক ভুলে দৌড়ে গিয়ে তনুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সামনের মানুষগুলোকে দেখে কিছুটা অস্বস্তি লাগছে, আবার অপুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতেও পারছি না। খুব কষ্টে নিজেকে সামলিয়ে ওকে শান্ত করতে বললাম, ওই পিচ্ছি, কাঁদছিস কেন? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? মাঝে মাঝে আসবো তো, আর কাঁদিস না। কিন্তু আমার কান্না থামার নামই নেই। ইলাপি এসে আমাকে ছাড়িয়ে নেয় তনুর কাছ থেকে, চোখ মুছে দেয় নিজের ওড়না দিয়ে। সামনে তাকাতেই আমি বাকরুদ্ধ। রায়হান ভাইয়া ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। রায়হান ভাইয়া হলো তনুর কলিগ। ভাইয়াকে দেখে তো আমি অবাক, সে এখানে কেন? আমি তনুকে জিজ্ঞেস করলাম। তখন ইলাপি বলে উঠল, তনুর বিয়ে তো রায়হান ভাইয়ের সাথেই হচ্ছে। এ কথা শুনে নিজেকে পাগল পাগল লাগছিল। রায়হান ভাইয়াকে আমার একটুও ভালো লাগে না। তার যথেষ্ট কারণও আছে। রায়হান ভাইয়া মোটেও সুবিধের লোক না। তার থেকে বড় কথা, সে বিবাহিত, 4 বছরের একটা বাচ্চাও আছে। যদিও তার স্ত্রী মারা গেছে। আমি কিছু বলতে যাব, তখন ভাইয়ার পাশ থেকে একজন বলে উঠল, ভাবি, ছেলেটা কি আপনাদের বিশেষ কেউ? না মানে, হুট করে এসে এভাবে জড়িয়ে ধরে কান্না করে বন্যা বইয়ে দিল। এমন প্রশ্ন শুনে ইলাপি পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসে বলল, সানি ভাইয়া, ও হলো আমার ফুফাতো ভাই অপু, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর তনু ওর হোম টিচার। ইলাপির কথা তাদের তেমন পছন্দ হয়েছে বলে মনে হলো না, কিন্তু কিছু বলল না। একটু পর সবাই চলে গেল। আমি এখনো তনুর রুমে বসে আছি। আমি, ইলাপি আর তনু ছাড়া রুমে আর কেউ নেই। আপি আমার সামনাসামনি বসে বলল, এই পাগল, মেহমানের সামনে এমন রিয়েক্ট করলি কেন? ওরা কি ভাববে বলতো? তুই কি এখনো সেই ছোটটি আছিস নাকি? আমি ইলাপির দিকে তাকিয়ে বললাম, কেন এমন করেছি সেটা তুমিও জানো।
আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ জানি, কিন্তু সবার সম্মতিতেই তো তোর বিয়েটা হচ্ছে। আমি এই বিয়ে মানি না। তোর মানা আর না মানাই তো কিছু যায় আসে না, বিয়ে ফিক্সড হয়ে গেছে। আমি তনুর একটা হাত আমার দু হাতের মুঠোয় নিয়ে বললাম, প্লিজ শ্যামাকন্যা, তুমি এই বিয়েটা করো না। আমি তনুকে কখনো আপু ডাকিনি। সে প্রথম দেখার পর থেকে ওকে শ্যামাকন্যা বলেই ডাকি। কিন্তু কেন? ওই রায়হানকে তুমি বিয়ে করো না প্লিজ শ্যামাকন্যা। অপু, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজ বাদে কাল ওর বিয়ে, আর তুই এসব কি বলছিস? ইলা তুই থাম, ওকে আমি বোঝাচ্ছি। তুই একটু বাইরে যা তো প্লিজ। ইলা চলে গেল। আমি অপুর সামনাসামনি বসে ওকে বললাম, অপু তুই তো জানিস আমি স্পষ্টভাষী, তাই ভনিতা ছাড়াই বলছি, তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ শ্যামাকন্যা, আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি। জানো শ্যামাকন্যা, তোমাকে দেখার পর আমি প্রথম ভালোবাসাটা অনুভব করেছি। তুমি মিশে আছো আমার নিঃশ্বাসে, আমার প্রতিটা রক্তকণিকায়। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি শুধু আমার আমার হয়ে যাও। বিশ্বাস করো, আমি বহুবার তোমাকে বলতে চেয়েছি আমার মনের কথা, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমায় বারবার বাধা দিয়েছে, তাই কখনো বলা হয়ে ওঠেনি। আমার কথা শুনে তনু আমার হাত থেকে হাতটা ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, তোকে বলার মতো আমার কোনো ভাষা জানা নেই, তবে এইটুকু বলবো, ভুলে যা আমায়। এতটাই সোজা? আর ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি, তোমাকে আপন করে নিতে চাই, একান্ত নিজের করে। আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই শ্যামাকন্যা। পাগলামি করিস না অপু, তুই এখনো অনেক ছোট, তাই আবেগে ভাসছিস। বাস্তবতা বড়ই কঠিন, তাই এত সহজে সব বলতে পারছিস। দেখ অপু, তোর আর আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান। আমাদের পরিবার, এই সমাজ কখনো মেনে নেবে না এই সম্পর্ক। আমি কখনো সমাজের ধার ধারি না, আর না বয়সের। ভালোবাসতে কখনো বয়স লাগে না। ভালোবাসা কখন কাকে হৃদয়ের গুপ্তঘর স্থান দেয় সেটা কেউ জানে না। আর রইল পরিবার, সেটা আমি ম্যানেজ করে নেব। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তাতে কি, আমি তো তোমায় ভালোবাসি, তাতেই হবে। ভালোবাসা কখনো একতরফা হয় না রে পাগল। আমার বেলায় না হয় হলো। প্লিজ তুমি একটিবার রাজি হয়ে যাও, দেখবে পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব। এইটুকু আঁচড় লাগতে দেব না তোমায়। স্টপ অপু, অনেক হয়েছে। এখন তোর পাগলামি বন্ধ কর। তুই ছোট ছোটর মতো থাক। আর আমি তোকে ভালোবাসি না, আর কখনো বাঁচতে পারবও না। কিন্তু কেন? কারণ আমি রাইহানকে ভালোবাসি। তুই চলে যা, অনেক দূরে চলে যা। আমার সামনে আর কখনো আসবি না। প্লিজ শ্যামাকন্যা, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সেই ছোটবেলায় ঘর ছাড়েছি, কেন জানো? শুধু তোমার জন্য। আর সেই তুমি কিনা বলছো চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, সেই আমিই বলছি তুই চলে যা। আমাকে আমার মতো করে থাকতে দে। না না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। রাগে গজগজ করতে করতে বললাম, যদি এইটুকু লজ্জা থাকে তোর, তবে আর কখনো আমার সামনে আসবি না। আমি তোকে ঘৃণা করি, তোর মুখও আমি দেখতে চাই না। কথাগুলো মনে হতেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেদিনের সেই কথাগুলো আমি মানতে পারিনি। তনুদের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ি চলে আসি। তারপর এক সপ্তাহের মধ্যে কানাডা চলে যাই ছোট চাচ্চুর কাছে। এক সপ্তাহ হলো বাড়ি ফিরেছি। নানু অসুস্থ, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। জানিস তনু, অপু এসেছে গতকাল আমাদের বাড়িতে। আমি ভাবনাশীলভাবে জবাব দিলাম, জানি। কাল রাস্তায় দেখা হয়েছে। আমার মনে হয় সে এখনো তোকে ভালোবাসে। তো তো মানে, তুই তোকে চিনিস? যদি সে সত্যিটা জানতে পারে তবে কি হবে ভাবতে পারছিস?
চোখের সামনে ভেসে ওঠে সেই দিনের ঘটনাগুলো। অপু যখন এখানে এসেছে একটা জিনিস খেয়াল করেছি, কেউ যদি আমাকে ওর আপু বলতো তবে সে ভীষণভাবে ক্ষেপে যেত। আবার কোনো ছেলের সাথে আমায় মিশতেও দিত না। যদি কোনো প্রয়োজনে ও কথা বলতাম তবে খুব রাগে মিসবিহেভ করতো। কিন্তু আবার রাগ কমলে এটা সেটা নিয়ে আসতো আমায় খুশি করতে। ছোটবেলায় ঘটনাগুলো বাচ্চা বলে উড়িয়ে দিয়েছিলাম, বাট ও যখন ইন্টারে ওঠে তখন ওর মাঝে আমি অনেকটা পরিবর্তন লক্ষ্য করি। ওর আচার আচরণগুলো একজন দায়িত্ববান বিচক্ষণ প্রেমিকের মতো হয়ে ওঠে। সবসময় আমার কেয়ার করতো। কোনটাতে আমার ভালো হবে কোনটাতে খারাপ সেগুলো সে সব সময় খেয়াল করত। তবে আমি বুঝেও না বুঝার ভান করে থাকতাম। দিন দিন ওর পাগলামি বাড়তেই থাকে। আমি সব ইলাকে বলি, তারপর একটা প্ল্যান করি যাতে সে আমায় ভুলে যায়। তাই রাইহানকে বলি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। কি রে পেতনি, কি ভাবছিস? ইলার কথাই আমার ধ্যান ভাঙে। কই কিছু না তো। মন খারাপ তোর? আর বলিস না, কাল রাতেও বাবা আবার সেই বিয়ে নিয়ে পড়েছে আমার পিছনে। সেটাই তো স্বাভাবিক। দেখ তনু, বয়স তো আর কম হলো না, এবার তো বিয়েটা করে নে। সেটা আর সম্ভব না। কেন? তুই তো জানিসই। জানি, তবে ওটা তো ভুল রিপোর্ট ছিল। আর রায়হান ভাইয়া যখন সব জেনে বিয়ে করতে অস্বীকার করেছে তখন তো সত্যিই রিপোর্টটা তোর হাতে আসে। তবে কেন আর বিয়ে করতে চাস না? আমি মিথ্যেটাকে সত্যি বলে চালিয়ে নেব। না, আর না, অনেক হয়েছে। এই মিথ্যার গোলক ধরা থেকে এবার বিয়ে এড়িয়ে আসার সময় হয়েছে। আমি চাচা চাচিকে সব সত্যিটা বলে দেব। আমার কসমের কথা ভুলে গেলি? না, ভুলিনি, কিন্তু একটা মিথ্যে যে তোর জীবন টিপে নষ্ট হয়ে যাচ্ছে তা তো আর আমি বান্ধবী হয়ে মেনে নিতে পারবো না। তোকে মানাতেই হবে। তনু, আমার দিকে তাকা, সত্যি করে একটা কথা বলতো। কি? আমি তনুর হাতটা আমার ছেলের মাথায় রাখলাম যাতে সে মিথ্যা বলতে না পারে। আমার ছেলের মাথা ছুঁয়ে বলতো, তুই কি কাউকে ভালোবাসিস? ইলার কথা শুনে আমি চট করে হাতটা সরিয়ে আনলাম নিশানের মাথা থেকে। ইলা, তুই কি পাগল হয়েছিস? আমি জানি নিশানের মাথা ছুঁয়ে তুই কখনো মিথ্যা বলতে পারবি না। সত্যিটা বল তনু। এতদিন কাউকে বলতে পারিনি, কিন্তু তুই আজ আমায় বলতে বাধ্য করলি। হ্যাঁ, আমি ভালোবাসি একজনকে, কিন্তু তাকে কখনো নিজের করে পাবো না। জানিস শিলা, সে না আমায় আমার চাইতেও বেশি ভালোবাসে, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমি না বারবার চেষ্টা করেছি ওকে ভুলে যেতে, কিন্তু পারিনি রে। কে সে মহামানব শুনি, যার জন্য এত মিথ্যা অভিনয়? যার জন্য নিজের বাবা মাকেও ঠকাতে পিছপা হসনি তুই? সে আর কেউ নয়, তোর ভাই অপু। আমি এতক্ষণ পুকুর পাড়ে আম গাছটার নিচে বসেছিলাম। গাছটা বেশ বড় হওয়াতে ইলাপি ও তনু আমায় দেখতে পায়নি। তনুর কথা শুনে আমি তো হতবাক। কি বলল ও? সে আমায় ভালোবাসে? আনন্দে আমার চোখ দুটি ভিজে এলো। কি বলছিস এসব? হ্যাঁ রে, এটাই সত্যি। জানিস শিলা, অপুর পাগলামিগুলো না আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। নিজের অজান্তে কখন যে অপু আমার হৃদয়ের সাম্রাজ্য দখল করে নিয়েছে বুঝতেও পারিনি রে। দিন দিন আমিও ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। তাই তো ওকে এত বড় একটা আঘাত দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম। তুই বলিলা, সে এইটুকু একটা বাচ্চা ছেলে, আমি কি করে ওকে নিজের করে নিতাম? কেউ কি মেনে নিত? এই সমাজ কখনো কি ওকে ভালো থাকতে দিত? এখন কি আমি ভালো আছি, না নিজে ভালো আছো শ্যামাকন্যা? অপুর কণ্ঠ শুনে আমরা সবাই চমকে তাকালাম পেছনে। অপু ছলছল চোখে তনুর দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা ধক করে উঠল। তবে কি অপু সব শুনে ফেলেছে? সর্বনাশ! এবার কি হবে? যে জেদি ছেলের বাবা এবার না আমাদের ঘাড় মটকায়। কি হলো, কথা বলছো না কেন? আমি শুনতে চাই সব। কেন এমন করলে? কেন এই 10টা বছরে আমার থেকে সব হাসি খুশি কেড়ে নিয়েছ? কেন আমাকে তিলে তিলে মৃত্যু যন্ত্রণা দিয়েছ? বলো। তনু নিশ্চুপ। ইলাপি, কিসের রিপোর্টের কথা বলছো তুমি? যা বাবা, সরাসরি বাঘের কবলেই আমাকে পড়তে হলো।
ভয়কে জয় করে বুকে সাহস সঞ্চয় করলাম। শান্ত হ ভাই, আসলে থাম ইলা, আমি বলছি। তোর মনে আছে অপু আমি অ্যাক্সিডেন্ট করে যে হসপিটালে ছিলাম? হুম। তখন সেখানে আরেকজন তনু নামে ছিল। সে গুরুতর আহত হয়, যার ফলে সে মা হবার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু ভুলবশত সেই রিপোর্টটা আমার কাছে চলে আসে। এমন কথা শুনে আমি খুব ভেঙে পড়ি। তখন তোর কেয়ার দেখে আমি পুরোপুরি শিওর হই যে তুই আমার সত্যিই ভালোবাসিস। কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোকে জড়াতে চাইনি। কি করব কিছু ভেবে পাই না। অনেক ভেবে ঠিক করে বিয়ে করে তোর থেকে দূরে চলে যাব, যাতে করে তোর জীবনটা এলোমেলো না হয়। কোনোভাবে জানতে পারি রাইহান আমাকে পছন্দ করে, তাই আমিও রাজি হয়ে যাই। আমার যা হবার হবে, তোর জীবনটা তো বেঁচে যাবে। আমি তনুকে একটানে আমার বুকে এনে ফেলি। ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বললাম, আমার ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল শ্যামাকন্যা? আরে, আমাকে তো জিন্দা লাশ বানিয়ে দিয়েছো তুমি। তুমিহীনা আমি যে অপূর্ণ। কেন এমনটা করলে? আমি তোমাকে তোমার গুড সাইড ব্যাড সাইড সব মিলিয়ে ভালোবেসেছি পাগলি। তোমার থেকে দূরে থেকে আমি তো ভালো থাকিনি, সব সময় বিরহের অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি। আর রইল সমাজ, এই সমাজের কথা ভাবছো তুমি? কই, এই 10টা বছর তো এই সমাজ আমাকে ভালো রাখতে পারেনি, এইটুকু মানসিক শান্তি দিতে পারেনি। তবে কেন ভাববো এই সমাজের কথা? তোমাকে কি তিলে তিলে শেষ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পেরেছে বলো? তুমি কি সুখী হতে পেরেছো এই সমাজকে নিয়ে? তনু আমার বুকে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে। আমি ভাই কেটে পড়ি। তোদের মান অভিমানের পালা তোরাই শেষ কর। প্লিজ আমাকে ক্ষমা করে দে। না, তোমার কোনো ক্ষমা নেই। তুমি অনেক খারাপ। তুমি শুধু আমায় একা কষ্ট দিলে অন্তত ক্ষমা পেতে, কিন্তু তুমি আমার শ্যামাকন্যাকে কষ্ট দিয়েছ। তোমাকে তো কঠিন শাস্তি পেতে হবে। আমার কথা শুনে তনু ভয়ে গুটিসুটি মেরে অন্য পাশ হয়ে দাঁড়িয়ে রইল। আমি মুচকি হেসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বললাম, তোমার শাস্তি হলো আজ এই মুহূর্তে আমাকে কবুল বলে নিজের করে নেওয়া। আমার কথা শুনে তনু লজ্জায় আমার বুকে মুখ লুকালো। মান অভিমানের পালা শেষে পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।